এক গরিব ডেলিভারি বয়ের প্রেমে পড়ে যায় এক রাজকুমারী। এরপর ওই রাজকুমারী জানতে পারে ওই ছেলেটা ডেলিভারি বয়ের পাশাপাশি একটা ছোটখাটো চোর। এখন ওই মামুলি ছেলে আর রাজকুমারীর ভালোবাসার সম্পর্ক কি আদৌ মেনে নেবে রাজকুমারীর পরিবার? তো গল্পটি শুরু হয় 1900 সালে বরফে ঢাকা রাশিয়ার একটা শহরে। চারিদিকে তীব্র শীত আর ঘন বরফের ওপর দিয়ে মানুষ মনের সুখে স্কেটিং করছে। তো এরপরেই তো আমরা সেখানকার বাজারে একটা বেকারির দোকান দেখতে পাই, যেখানে অত্যন্ত স্পেশাল এক পাই তৈরি হচ্ছিল। তো বেকারির ম্যানেজার তখন বেশ তাড়াহুড়ো করে বলে যে এই দামি পাইটা খুব দ্রুত কাস্টমারের ঠিকানা ডেলিভারি করতে হবে। সেখানে উপস্থিত সবাই তখন পেছনে ফিরে ইশারা করে আমাদের আজকের গল্পের হিরো ম্যাথিউর দিকে। ম্যাথিউ হলো এই বেকারির সব থেকে ফার্স্ট ডেলিভারি ছেলে, যাকে অন্য সব ডেলিভারি ছেলেরা তুফান মিল বলে ডাকত, কারণ তারা খুব ভালো করেই জানতো যে ম্যাথিউর চেয়ে দ্রুত আর কেউ এই বরফের ওপর গাড়ি দৌড়াতে পারবে না। ম্যানেজার ম্যাথিউর হাতে পার্সেলটা দেওয়া মাত্রই সে 1 সেকেন্ডও সময় নষ্ট না করে বাইরে বেরিয়ে আসে, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই সে দেখে রাস্তা পুরো জ্যাম হয়ে আছে। আসলে তখন ওই শহরে মিনিস্টারের গাড়ি আসার কথা ছিল, আর এই কারণে পুলিশ সাধারণ মানুষ আর রাস্তার সমস্ত চলাচল পুরোপুরি বন্ধ রেখেছিল। ম্যাথিউ তো খুব ভালো করেই জানতো যে এখানে এইভাবে ফেসে থাকলে তার ডেলিভারি করতে বড্ড লেট হয়ে যাবে, তাই সে ভিড় ঠেলে পুলিশের বাধার মাঝখান দিয়ে ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ওখানকার গার্ডরা তাকে হাতে নাতে ধরে ফেলে আর বেশ রাগান্বিতভাবে সবার আগে তাকে লাইনে দাঁড়িয়ে থাকতে বলে। তবে দুর্ভাগ্যবশত ওই দিন সে মিনিস্টারের গাড়িটা আসতে অনেক বেশি লেট করে ফেলে, যার কারণে বেচারা ম্যাথিউ ডেলিভারি করতেও অনেক দেরি হয়ে যায়। তাই ম্যাথিউ মনে মনে ওই মিনিস্টারের উপর প্রচন্ড রাগ হলেও সে কিছুই করতে পারে না। তো শেষ পর্যন্ত ম্যাথিউ নির্দিষ্ট কাস্টমারের ঠিকানায় গিয়ে পায়ের পার্সেলটা ডেলিভারি করে, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে। তাই সে কাস্টমার রেগে গিয়ে তো বেকারির ম্যানেজারের কাছে ডিরেক্ট কমপ্লেন করে দেয়, আর কমপ্লেন শোনা মাত্রই ম্যানেজার রেগে গিয়ে ম্যাথিউকে চাকরি থেকেই বের করে দেয়। ম্যাথিউ তখন ম্যানেজারকে বোঝানোর চেষ্টা করে যে আজ পর্যন্ত তার কোনো ডেলিভারি লেট হয়নি, আর আজকে মিনিস্টারের গাড়ি যা ছিল তাই তার লেট হয়েছে। কিন্তু ম্যানেজার ম্যাথিউর কোনো অজুহাতই শুনতে রাজি হয় না। ম্যাথিউ তখন তার স্যালারির টাকাটা চাইলে ম্যানেজার তার গুন্ডাদের দিয়ে ম্যাথিউকে মারধর করে সেখান থেকে বের করে দেয়। এর পরের সিনে সেই মিনিস্টারের বড় রাজপ্রাসাদের মতো বাড়ি দেখানো হয়, আর সেখানে আমরা মিনিস্টারের মেয়ে আলিশাকে দেখতে পাই। আলিশা খুব নরম মনের একটা মেয়ে, যাকে বাড়িতে রেখেই এক আমেরিকান গৃহশিক্ষিকা ইংরেজি শেখাচ্ছিলেন। তো লাঞ্চের সময় আলিশার বাবা নিকোলাইকে দেখানো হয়, যে একজন ইংরেজি কট্টরপন্থী মিনিস্টার। সে মেয়েদের জন্য অনেক কঠোর নিয়ম বানিয়ে রেখেছিল, যার কারণে আলিশার সাথে তার বাবার একদমই বনিবনা হতো না। আলিশার মা মারা যাবার পর তার বাবা আবারও বিয়ে করেছিলেন, আর এই সৎমা সারাক্ষণ আলিশার বিরুদ্ধে নিকোলাইয়ের কাছে কথা বলতো। মূলত আলিশা পড়াশোনা করে একজন বড় কেমিস্ট হতে চাইতো, কিন্তু নিকোলাইয়ের ধারণা ছিল মেয়েদের বেশি পড়াশোনা ভালো নয়। সে চাইতো যত দ্রুত সম্ভব মেয়ে বিয়ে দিয়ে তাকে ঘর সংসারের কাজে ব্যস্ত করে দিতে। তাছাড়া আলিশা একবার ইউনিভার্সিটিতে গিয়ে রিসার্চ করার পারমিশন চাইলে নিকোলাই সরাসরি তাকে মানা করে দেয়। তবে আলিশা দমে না গিয়ে চাকরদের দিয়ে লুকিয়ে লুকিয়ে বাইরে থেকে বিজ্ঞানের বই আনিয়ে নিজের ঘরে একা একা পড়াশোনা চালিয়ে যেত। তো যাই হোক, ওদিকে চাকরি হারিয়ে ম্যাথিউ খুব মন খারাপ করতো বরফ নদীর ওপর স্কেটিং করছিল। আসলে শীতের কারণে নদীর পানি জমে বরফ হয়ে যাওয়ায় সবাই স্কেটিং করে যাতায়াত করত। তো স্কেটিং করার মাঝে হঠাৎ করে ম্যাথিউ এক লোকের সঙ্গে ধাক্কা খায়, আর লোকটার হাত থেকে একটা দামি ঘড়ি নিচে পড়ে যায়। লোকটা খেয়াল না করে চলে যেতে নিলে ম্যাথিউ দৌড়ে গিয়ে তাকে ঘড়িটা ফেরত দেয়। ম্যাথিউর এমন স্কেটিং স্পিড দেখে তো সেই লোকটা অবাক হয়ে জিজ্ঞাসা করে সে আসলে কি কাজ করে। ম্যাথিউ তখন তাকে তার চাকরি যাওয়ার কথা বলে লোকটা বলে, আজ রাতে ওই বড় ব্রিজের নিচে চলে এসো, আমি তোমাকে নতুন একটা কাজ দেব। তো এর পরের দৃশ্যে এক বৃদ্ধ মানুষকে দেখা যায়, যিনি মই বেয়ে রাস্তার লণ্ঠনগুলো জ্বালাচ্ছিলেন। তো হঠাৎ করেই মইটা নিচে পড়ে যেতে নিলে ম্যাথিউ এসে সেটাকে শক্ত করে ধরে ওই বৃদ্ধাকে বাঁচিয়ে নেয়। আর এই বৃদ্ধ মানুষটি হলেন আমাদের ম্যাথিউর বাবা পল। পল ছিলেন অত্যন্ত সৎ আর নীতিবান একজন মানুষ। সে ম্যাথিউকে সব সময় শেখাতো যে সততার সাথে উপার্জিত একটা টাকাও অসততার সাথে লক্ষ টাকার চেয়ে অনেক বেশি মূল্যবান। তবে পল ইদানিং প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে, যা দেখে ম্যাথিউ খুবই দুশ্চিন্তা করে। বাড়ি ফিরে পল ম্যাথিউর স্কেটিং জুতোজোড়া ধারালো করতে করতে বলে, এটা আমাদের পারিবারিক ঐতিহ্য, আমার বাবা আমাকে দিয়েছিলেন আর আমি তোমাকে দিয়েছি। এই জুতোজোড়া বড্ড যত্ন করে নিজের কাছে রাখিস। ওদিকে আলিশার সৎমা নিকোলাইকে বলে যে মেয়ের পড়াশোনার ভূত ছাড়াতে হলে জলদি তার বিয়ে দেওয়া উচিত, আর নিকোলাইও সে কথা মতো মেয়ের জন্য পাত্র খুঁজতে শুরু করে। এরপর রাতে ম্যাথিউ যখন সে ব্রিজের নিচে যায়, সে জানতে পারে যে ওটা আসলে একটা পকেটমারের গ্যাং। এই গ্যাংয়ের লিডারের নাম ছিল অ্যালেক্স, এবং তার সাথে ডিউক নামের আর এক শয়তান চোরও ছিল।
ম্যাথিউ চুরির কাজ করতে প্রথমে মানা করে দিলে অ্যালেক্স তাকে বোঝায়, আমরা কোনো গরিব মানুষের পকেট কাটি না, আমরা শুধু ওইসব বড় বড় অফিসার আর মিনিস্টারদের টাকা চুরি করি যারা গরিবের রক্ত চুষে বড়লোক হয়েছে। কিন্তু ম্যাথিউর মনে তখনও দ্বিধা ছিল যে চুরি তো চুরি, তা ছোট হোক বা বড়। ঠিক তখনই রাস্তায় যাওয়ার সময় ম্যাথিউ সেই মিনিস্টার নিকোলার গাড়িটা রাজকীয় প্রতীক দেখতে পায় এবং অ্যালেক্সকে বলে, এই মিনিস্টারের জন্যই আজকে আমার চাকরিটা চলে গিয়েছে। এটা শুনে অ্যালেক্স বলে যে বেশ, তাহলে এই মিনিস্টারকে একটা উচিত শিক্ষা দেওয়া যাক। ব্যাস, তারা সবাই মিলে এরপর পাঁচিল টপকে মিনিস্টারের রাজমহলে ঢুকে পড়ে। আলিশা তখন নিজের ঘরে একাই ছিল, আর ম্যাথিউ সেই প্রতীকটা নষ্ট করার জন্য বারান্দার পাইপ বেয়ে উপরে উঠছিল। ঠিক তখনই আলিশা জানালার কাছে এলে আয়নায় ম্যাথিউর অবয়ব দেখতে পায়। আলিশা চমকে গিয়ে বাইরে তাকাতেই তো ম্যাথিউ আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু আলিশার হাতে লণ্ঠন থেকে হঠাৎ করে জ্বলন্ত আলো ছিটকে ম্যাথিউর হাতে লেগে আগুন ধরে যায়। আলিশা তো ভয়ে ঘরের ভেতরে পালিয়ে যায়, আর ম্যাথিউ ওখান থেকে নিচে লাফ দিয়ে বন্ধুদের সঙ্গে পালিয়ে বাঁচে। তবে পরের দিন সকালবেলায় আলিশা তার সখীকে বলে যে গতরাতে সে আয়নায় তার রাজকুমারকে দেখেছে, তবে সে দেখতে বড্ড সাধারণ, মানে সে ভেবেছে হয়তো কোনো রাজকুমার তাকে দেখতে এসেছে। এদিকে নিকোলাই পুলিশ অফিসারদেরকে নিয়ে এক জরুরি মিটিং ডাকে এবং শহরে বাড়তে থাকা পকেটমারদের জলদি গ্রেফতার করার নির্দেশ দেয়। বিশেষ করে পিটিআর নামের এক পুলিশ অফিসার এই গ্যাংটিকে ধরার জন্য তো একদম উঠে পড়ে লাগে। তো অন্য কোনো কাজ না পেয়ে তো নিরুপায় হয়ে ম্যাথিউ শেষমেশ নিজের বাবার চিকিৎসার খরচ জোগাতে অ্যালেক্সের ওই চোর গ্যাংয়েই জয়েন করার সিদ্ধান্ত নেয়। তারা স্কেটিং করতে করতে চোখের পলকে বড়লোকদের পার্স আর ঘড়ি সাফ করে চলত এবং চুরির মাল সাথে না রেখে রাস্তার এক ঠেলাওয়ালার কাছে লুকিয়ে রাখত, যাতে করে পুলিশ ধরলেও কোনো প্রমাণ না পায়। ম্যাথিউ ধীরে ধীরে এই কাজে পাক্কা ওস্তাদ হয়ে ওঠে আর প্রচুর টাকা ইনকাম করতে শুরু করে। সে বাড়ি ফিরে তার বাবাকে মিথ্যা বলে যে সে একটা নতুন ব্যবসা শুরু করেছে এবং চিকিৎসার জন্য পলের হাতে অনেক টাকা তুলে দেয়। কিন্তু পল ম্যাথিউর মুখ থেকে মদের গন্ধ আর হঠাৎ করে টাকা দেখে বুঝে যায় যে তার ছেলে কোনো ভুল পথে পা বাড়িয়েছে। পল রেগে গিয়ে বলে যে বেইমানির টাকায় চিকিৎসা করিয়ে আমি বাঁচতে চাই না, সৃষ্টিকর্তাকে অন্তত ভয় করো। ম্যাথিউ তখন ঈশ্বরের অস্তিত্ব নিয়ে উল্টাপাল্টা কথা বললে পল তাকে সজোরে একটা চড় মারে আর বাড়ি থেকেই বের করে দেয়। তো এরপরেই তো হ্যারি আর আরিমের গল্পের মতো এখানেও ভাগ্যের এক অদ্ভুত খেলা শুরু হয়। ম্যাথিউ নিজের সমস্ত জমানো চুরির টাকা নিয়ে সোজা ডাক্তারের কাছে গিয়ে জমা দেয় এবং বলে জার্মানি থেকে স্পেশাল ডাক্তার আনিয়ে তার বাবার চিকিৎসা জলদি শুরু করতে। ওদিকে মিনিস্টারের বাড়িতে এক রাজকীয় পার্টির আয়োজন করা হয়, যেখানে সেই পুলিশ অফিসার পিটার আসে। পিটার আসলে নজর ছিল নিকোলাইয়ের বিশাল সম্পত্তির ওপর, তাই সে আলিশাকে বিয়ে করার জন্য নিকোলাইয়ের কাছে প্রস্তাব দেয় এবং নিকোলাইও সানন্দে রাজি হয়ে যায়। তো এরপরেই তো এক রাতে চুরির মালের ভেতর থেকে ম্যাথিউ দুটো পিটারের বাড়ির পার্টির ইনভিটেশন কার্ড খুঁজে পায়। অ্যালেক্স সিদ্ধান্ত নেয় যে সে আর ম্যাথিউ বড়লোকদের বেশ ধরে ওই অভিজাত পার্টিতে হানা দেবে। পার্টিতে চারিদিকে কড়া পুলিশি পাহারা দেখে ম্যাথিউ কিছুটা ভয় পেয়ে গেলে অ্যালেক্স তাকে বলে চেহারার ভয় দেখালে কিন্তু চলবে না, সব সময় ফুল কনফিডেন্ট থাকতে হবে। তারা পার্টিতে ঢুকে সবার সাথে বরফের ওপর স্কেটিং করার বাহানায় চোখের পলকে বড়লোকদের পার্স আর ঘড়ি সাফ করতে শুরু করে। ওদিকে আলিশা তখন পিটারের সাথে স্কেটিং করছিল। পিটার তাকে বিয়ের প্রপোজাল দেয়, কিন্তু পিটারের অহংকারী অ্যাটিটিউড দেখে আলিশার মোটেও পছন্দ হয় না। ঠিক তখনই পার্টিতে চুরির শোরগোল উঠলে পিটার তো সেই দিকেই চলে যায়। আলিশা একা একা স্কেটিং করার সময় হঠাৎ করে ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিলে ম্যাথিউ এসে তাকে জড়িয়ে ধরে বাঁচিয়ে নেয়। আলিশা তো এক নজরে চিনে ফেলে যে এই যেই সেই ছেলে সেদিন তার বারান্দায় উঠেছিল। ম্যাথিউ তাই তাকে সত্যি কথা বলে যে তার বাবার জন্য এসে চুরি করতে এসেছিল। আর তাছাড়া আলিশা লক্ষ্য করে যে ম্যাথিউ পকেটে একটা চুরির মাল লুকাচ্ছে এবং সে বুঝেও যায় যে ম্যাথিউ আসলে একজন খাঁটি চোর। ম্যাথিউ তখন পালিয়ে যেতে নিলে আলিশা তাকে আটকে বলে, তুমি যদি আমার একটা কাজ করে দাও তবে আমি তোমার চুরির কথা পুলিশকে বলবো না, তাই কাল ঠিক সময় এই ঠিকানায় চলে এসো। পরের দিন আলিশা বাড়ি থেকে পালিয়ে ম্যাথিউর সঙ্গে দেখা করে এবং তাকে নিয়ে সোজা ইউনিভার্সিটির ইন্টারভিউ প্যানেলের সামনে হাজির হয়। আলিশা প্রফেসরদেরকে সায়েন্সের এক কঠিন ফর্মুলা এক তুড়িতেই সলভ করে দেখায়, যা দেখে প্রফেসররা তো পুরো অবাক হয়ে যায়। কিন্তু ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য আলিশা অভিভাবক বা স্বামীর পারমিশন দরকার ছিল, আর এই জন্য এসে ম্যাথিউকে নিজের ভুয়া স্বামী সাজিয়ে নিয়ে এসেছিল। কিন্তু যেহেতু তারা আগে কোনো প্ল্যানিং করেনি, তাই প্রফেসরদের প্রশ্নের জবাবে দুইজনেই দুই রকম উত্তর দিয়ে বসে এবং তাদের এই ভণ্ডামি ধরা পড়ে যাওয়ার কারণে তো আলিশাকে অ্যাডমিশন থেকে রিজেক্ট করে দেওয়া হয়। রেগে গিয়ে আলিশা বাইরে এসে ম্যাথিউর উপর খুব বকাঝকা করে আর নিজের কান থেকে দামি হীরের দুল খুলে তার হাতে দিয়ে চলে যেতে নেয়। ম্যাথিউ তখন বেনের ঘোড়ার গাড়িতে উঠে দুল দুটো ফিরিয়ে দিয়ে বলে,
তুমি আমাকে কি ভেবেছো? হ্যাঁ, আমি কি শুধু টাকার জন্য লোভী চোর? তুমি যদি আমাকে আগে থেকে খুলে বলতে যে আমাকে কি বলতে হবে, তবে আমি পুরো প্রিপারেশন নিয়েই আসতাম। আর হ্যাঁ, আমরা তোমাদের মতো গরিব মানুষের পেট কেটে বড়লোক হইনি। তোমাদের এই রাজমহলে কত গরিবের হকের টাকায় তৈরি তা পুরো শহরই জানে। আলিশা তখন শান্ত হয়ে ম্যাথিউর কথায় সততা স্বীকার করে আর নিজের বিজ্ঞান নিয়ে রিসার্চ করার স্বপ্নের কথাও জানায়। আলিশার মুখে দেশের সব মানুষদের জন্য বিনামূল্যে শিক্ষা আর চিকিৎসার মহান ভাবনার কথা শুনে তো ম্যাথিউ তার প্রতি ভীষণ ইমপ্রেস হয়ে যায়। আলিশাও মনে মনে ম্যাথিউকে পছন্দ করতে শুরু করে এবং তাদের মধ্যে একটা মিষ্টি সম্পর্কের সূচনা হয়। তো এর কিছুদিন পরেই তো ক্রিসমাসের রাতে আলিশার সৎমা তাকে একটা খাঁচায় বন্দি খরগোশ গিফট করে, যা দেখে আলিশার মনে হয় যে তার নিজের জীবনটাও ঠিক এই খাঁচার মতোই বন্দি। বাড়ির সবাই পার্টিতে চলে গেল তো ম্যাথিউ আলিশা জানালায় কঙ্কর মেরে তাকে বাইরে ডেকে নেয় এবং এক প্রকার জোর করেই তাকে নিজের সঙ্গে মুক্ত আকাশে স্কেটিং করতে নিয়ে যায়। সেই রাতেই আলিশা তার জীবনের আসল স্বাধীনতা খুঁজে পায়। অ্যালেক্স আলিশাকে এক দামি কেমিস্ট্রির বই ক্রিসমাসের গিফট হিসেবে দেয়, কিন্তু বারের ভেতরে ডিউক আলিশার চরিত্র নিয়ে একটা নোংরা মন্তব্য করায় ম্যাথিউর সঙ্গে তার তুমুল মারামারি বেঁধে যায়। তো যাই হোক, অ্যালেক্স এসে তাদেরকে আলাদা করে আর ম্যাথিউ আলিশাকে সেফলি তার মহলে পৌঁছে দিলে আলিশা আবেগপ্রবণ হয়ে তো বিদায় নেওয়ার আগে ম্যাথিউর ঠোঁটে আবার একটা চুমু খেয়ে নেয়। পরের দিন বাজারে চুরির কাজ করার সময় পুলিশ অফিসার পিটার চোরদের ধরার জন্য এক ফাঁদ বিছিয়ে রেখেছিল। লোভের বশে ডিউক সেই ফাঁদে পা দিয়ে পুলিশের হাতে হাতকড়া সহ গ্রেফতার হয়ে যায়। ম্যাথিউ নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের স্কেটিং জুতা দিয়ে হাতকড়ার চেন কেটে ডিউককে উদ্ধার করে। পুলিশ যখন তাদের তাড়া করছিল তখন তারা ব্রিজের নিচে 1900 সালের বড় বোর্ডটা উপড়ে ফেলে রাস্তা ব্লক করে দেয় এবং পিটারের পায়ে গুলি করে অ্যালেক্স ম্যাথিউকে বাঁচিয়ে নেয়। ডিউক তখন নিজের ভুল বুঝতে পেরেতো ম্যাথিউর কাছে ক্ষমা চায় এবং বলে, তুমি আসলে একজন সত্যিকারের বন্ধু। ওদিকে ম্যাথিউ যখন অনেক দিন পর নিজের বাড়িতে ফিরে আসে, সে দেখে তার পুরো ঘর ফাঁকা। তার প্রিয় বাবা পল অলরেডি টিবি রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। বাবার কবরের সামনে গিয়ে ম্যাথিউ মাটির উপর আছড়ে পড়ে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে থাকে। তার চোখের সামনে ভেসে ওঠে ছোটবেলায় বাবা কিভাবে তাকে হাত ধরে স্কেটিং শেখাতেন আর বলতেন, বেটা, কখনো নিচের দিকে তাকিয়ে ভয় পেও না, সব সময় সামনের দিকে সোজা তাকিয়ে জীবনে এগিয়ে যাও। বাবার এই শেষ কথা মনে করে ম্যাথিউ প্রতিজ্ঞা করে যে সে আর কোনোদিনও চুরির মতো ভুল পথে পা বাড়াবে না, সব সময় সৎ পথে চলবে। সে অ্যালেক্সকে গিয়ে নিজের গ্যাং ছাড়ার সিদ্ধান্তের কথাও জানিয়ে দেয়। অন্যদিকে আলিশার বাবা তার ঘরে রাখা সমস্ত বিজ্ঞানের বই আগুনে পুড়িয়ে দেয় এবং তার বিয়ে পিটারের সঙ্গেই ঠিক করে দেয়। আলিশা উপায় না পেয়ে তো নিজের মায়ের সমস্ত গহনা নিয়ে বাড়ি থেকে পালিয়ে সোজা ম্যাথিউ সে আস্তানার বোটে এসে হাজির হয়। সে ম্যাথিউকে বলে, আমি এই গহনা বিক্রি করে প্যারিস চলে যাব পড়াশোনা করতে। তুমিও চুরির কাজ ছেড়ে দিয়েছ, চলো আমরা দুইজনে একসাথে প্যারিস পালিয়ে যাই এবং নতুন করে জীবন শুরু করি। ম্যাথিউ তো মনে মনে এই দিনটার জন্যই অপেক্ষা করছিল। সে খুশিতে আলিশাকে জড়িয়ে ধরে এবং সেই রাতে তারা দুইজন এক বেশ ভালো একটা সময় কাটায়। কিন্তু ঠিক তখনই তো পুলিশ পুরো বোর্ডটাকে চারিদিক থেকেই ঘিরে ফেলে, কারণ তাদের এক সঙ্গী অলরেডি পুলিশের কাছে আস্তানার ঠিকানা লিক করে দিয়েছিল। কিন্তু বোটের ভেতর থেকে কেউ বের না হয় পুলিশ বোটে আগুন লাগিয়ে দেয়। তাই ম্যাথিউ আর আলিশা আগুনের শিখা বাজিয়ে বোটের ছাদে উঠে পড়ে। কিন্তু ঠিক তখনই গ্যাং লিডার অ্যালেক্স নিজের স্বার্থের জন্য ম্যাথিউকে ছাদ থেকে ধাক্কা মেরে নিচে বরফের ওপর ফেলে দেয় এবং আলিশাকে বন্দি করে তো পিটারের সামনে গান পয়েন্টে রেখে থ্রেট দেয়, পিটার, আমার সব বন্ধুদের এক্ষুনি ছেড়ে দাও, নয়তো আমি এই মিনিস্টারের মেয়েকে এখানেই খতম করে দেব। পিটার তখনই তো বাইনাকুলার দিয়ে দেখে বুঝতে পারে যে আলিশা সত্যি এই চোরদের সাথেই আছে। তাই সে বাধ্য হয়ে অ্যালেক্সের বন্ধুদের ছেড়ে দেয়। এরপর অ্যালেক্স আলিশার কাছে ক্ষমা চেয়ে তাকে একটা দড়ি দিয়ে নিচে নামাতে গেলে তো মাঝপথে দড়িটায় আগুন লেগে পুড়ে ছিঁড়ে যায়। কিন্তু নিচে থাকা ম্যাথিউ নিজের হাত বাড়িয়ে আলিশাকে লুফে নেয় আর এক অলৌকিক উপায়ে তাকে বাঁচিয়ে নেয়। এদিকে পুলিশ যখন বোটের উপর অনবরত গুলি চালাচ্ছিল, অ্যালেক্স ম্যাথিউকে চেঁচিয়ে বলে যে, ম্যাথিউ, তুই আলিশাকে নিয়ে জলদি পানিতে ঝাঁপ দে। তার কথা মতো ম্যাথিউ আলিশাকে নিয়ে বরফ পানিতে ঝাঁপ দেওয়া মাত্রই তো অ্যালেক্স নিজের বুকে পুলিশের ঝাঁঝরা গুলি খেয়ে চিরতরে নদীর অতল গহ্বরে তলিয়ে যায়। এর পরের সিনে দেখা যায় নদী থেকে অজ্ঞান অবস্থায় ম্যাথিউকে উদ্ধার করে সে ডাক্তারের কাছে নিয়ে আসা হয়, যিনি সিপিআর দিয়ে কোনো মতে ম্যাথিউর জ্ঞান ফিরিয়ে আনেন। সেই সাথে ওই ডাক্তার সততা দেখিয়ে তো ম্যাথিউর বাবার চিকিৎসা সেই পুরো টাকাটা তাকে ফেরত দিয়ে দেয়। কিন্তু ম্যাথিউ চুরি সেই টাকা নিজের কাছে না রেখে শুধু প্যারিস যাওয়ার জন্য দুটো টিকিট কাটার মতো টাকা রেখে বাকি বান্ডিলটায় ডাক্তারের পকেটে গুজে দিয়ে আসে, যাতে করে কোনো গরিব মানুষের উপকারে আসে। গল্পের একদম শেষে ক্লাইম্যাক্সে নিউ ইয়ারের রাতে আলিশাকে জোর করে পিটারের সাথে এঙ্গেজমেন্ট পার্টির আয়োজন করা হচ্ছিল। ম্যাথিউ তখন ওয়েটারের ছদ্মবেশ ধরে সেই পার্টিতে প্রবেশ করে এবং আলিশার সামনে গিয়ে প্যারিসে দুটো টিকিট দেখায়। আলিশার চোখে যেন নতুন এক জীবনের আলো জ্বলে ওঠে। তারা দুইজনেই তো সবার চোখ ফাঁকি দিয়ে পার্টি থেকে পালিয়ে সোজা রেলওয়ে স্টেশনে গিয়ে প্যারিসের চলন্ত ট্রেনে উঠে বসে।
কিন্তু ঠিক তখনই পিটার বন্দুক হাতে সেখানে এসে হাজির হয়। ম্যাথিউ আলিসার স্বপ্নকে বাঁচাতে ট্রেনের টিকিটটা দিয়ে বলে, যাই হয়ে যাক এই ট্রেনের দরজা আর খুলবেন না এবং এই মেয়েটিকে সেফলি প্যারিসে পৌঁছে দিবেন। এই বলে সে নিজে একাই পিটারকে আটকানোর জন্য ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমে পিটারের সঙ্গে প্রাণপণে লড়াই করা শুরু করে। লড়াইয়ের এক পর্যায়ে ম্যাথিউ যখন পিটারকে জখম করে চলন্ত ট্রেনে উঠছিল, পিটার রেগে গিয়ে ম্যাথিউর বুকে লক্ষ্য করে সজোরে গুলি চালিয়ে দেয়। আলিশা ভয়ে চিৎকার করে উঠলেও এক অলৌকিক ঘটনা ঘটে। গুলিটা ম্যাথিউর বুকে না লেগে তার কোটের পকেটে রাখা বাবাসি রূপালী স্কেটিং জুতো বা সিলভার স্কেটসের উপরে গিয়েই লাগে এবং ম্যাথিউ প্রাণেই বেঁচে যায়। ম্যাথিউর মনে হয় যে স্বয়ং তার বাবা উপর থেকে এসে তার জীবনটাকে রক্ষা করলেন। এরপর তারা দুইজন একে অপরকে জড়িয়ে ধরে প্যারিসের উদ্দেশ্যেই রওনা দেয়। এর ঠিক 4 বছর পর দেখানো হয় আলিশার বাবা নিকোলাই নিজের ভুল বুঝতে পেরে সম্পূর্ণ বদলে গিয়েছে। সে প্যারিসের সেই ইউনিভার্সিটিতে গিয়ে জানতে পারে যে এই 4 বছরে তার মেয়ে আলিশা শুধু পড়াশোনাই করেনি, বরং বিজ্ঞানের দুনিয়ায় বড় বড় রিসার্চ আর আবিষ্কার করে পুরো ফ্রান্স আর রাশিয়ার নাম উজ্জ্বল করেছে। নিকোলাই তো নিজের মেয়ের এই সাফল্যে গর্বে বুক ফুলিয়ে নিজের দেশেও মেয়েদের পড়াশোনার স্বাধীন আইন চালু করে দেয়। আর একদম শেষ দৃশ্যে দেখা যায় প্যারিসের এক চমৎকার বরফের মাঠে আলিসা আর ম্যাথিউ বিয়ে করে নিজেদের ছোট্ট সন্তানকে স্কেটিং করা শেখাচ্ছিল। আর ম্যাথিউ তার ছেলেকে ঠিক বলের মতো করে হাত ধরে বলছে, বেটা কখনো নিজের চোখ নিচে নামাবে না, সবসময় সামনের দিকে সোজা তাকিয়ে জীবনে এগিয়ে যাবে। আর এই চমৎকার এক শুভ পরিণতির মাধ্যমে আমাদের আজকের এই অসাধারণ রোমান্টিক রূপকথার গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।